হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই কেরালা ট্রাভেল সিরিজের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে কোভালামের কাছে, কোভালাম বিচের একদম পাশে। আমার পিছনে যে হোটেলটি দেখছে সেই হোটেলটার নাম হচ্ছে উদয়া সমুদ্রা হোটেল। এখানে আমরা এসে উঠেছি, আর এই হোটেলটার সব থেকে বড় সুবিধে যেটা সেটা দেখাই। এই আমাদের পিছনে হোটেল, এখানে স্পা থেকে শুরু করে সুইমিং পুল, সমস্ত মডার্ন অ্যামিনিটিস আছে। দিস ইজ আ 5-স্টার প্রপার্টি। আর এই হোটেল থেকে এক পা যদি হেঁটে বেরোন, এই হচ্ছে পিছনে কোভালামের বিচ এবং কোভালামের অসাধারণ সমুদ্র সৈকত। আপনার কোথাও যাওয়ার দরকার নেই, কোনো সাইট সিইং করবার প্রয়োজন পড়বে না এরকম একটা হোটেলে থাকলে। সারাক্ষণ ঘরে বসে কিংবা সামান্য পায়ে হেঁটে যদি এনাদের প্রাইভেট বিচে আসেন, তাহলে এরকম একটা ওয়াকওয়ে পাবেন এবং তার পিছনে অ্যারাবিয়ান সি এর সৌন্দর্য। কোভালামকে বলা হয় ভারতের অন্যতম সবথেকে পরিষ্কার এবং সুন্দর বিচ, অ্যান্ড উই আর জাস্ট ইন ফ্রন্ট অফ ইট। হ্যালো এভরিবডি, আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই আমার কেরালা ট্রাভেল প্লেলিস্টের পরবর্তী পর্বটি দেখতে। আমি এর আগের দুটি পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ওয়ায়নাডের নানা জায়গা। আমার ওয়ায়নাডে থাকার যে রিসর্টটি, কান্টোর আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পা, সেটারও একটা ডিটেল রিভিউ ছিল প্রথম দুটি পর্বে। যারা কোনো কারণে ইউটিউবের কাছে নোটিফিকেশন পাননি কিংবা আপনাদের সময়ের অভাবে দেখা হয়ে ওঠেনি, আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা সময় করে অবশ্যই প্রথম দুটি পর্ব একবার দেখে নেবেন, তাহলে আমার এই ট্রাভেল সিরিজটার কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে। আগের পর্বের শেষে আমি দেখিয়েছিলাম ওয়ায়নাড থেকে কোরিকোড স্টেশনে নেমে এসে আমরা তিরুবনন্তপুরম সেন্ট্রালে গামী যে জনশতাব্দী এক্সপ্রেস, সেটিতে চেপে বসি এবং আমাদের সেদিনকে যে ডেস্টিনেশন ছিল চেরথালা স্টেশন, সেই অবধি আসি। সেই পর্বটিতে আমি এইটাও দেখিয়েছিলাম যে এই ট্রেন যাত্রায় আপনারা কি কি জিনিস দেখতে পাবেন। আমরা যেরকম এই রুটটিতে দারুণ কিছু সিনিক বিউটি পেয়েছিলাম, কখনো ব্যাকওয়াটার, কখনো নদী, কখনো ছোট ছোট টিলা এবং আরও নানা এরকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছিল এই গোটা রুটটি। আজকের এই নতুন পর্বে আমি ফার্দার এগোনোর আগে অবশ্যই এইটা আপনাদের বলবো যে এই পর্বটি কিন্তু একটু স্পেশাল। এতে কুমারাকামের যেরকম আমাদের ঘোরার অভিজ্ঞতা দেখাবো, আবাদ হুইসপারিং পামস বলে যে রিসোর্টটিতে ছিলাম সেটার একটা রিভিউ থাকবে, তার সঙ্গেই থাকবে আমাদের কোভালাম ভ্রমণের ছোট্ট কিছু গ্লিমসেস। আর যারা ধৈর্য নিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য আছে একটা 6 মিনিটের বোনাস সেকশন, যেটা থাকলেও ভিডিওর একদম শেষে। যারা ইউটিউব এবং তাদের আয়ের ব্যাপারে একটা ধারণা পেতে চান, আশা করি আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তার অনেকটা ক্লিয়ার হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই নতুন পর্বটি এখান থেকেই শুরু করা যাক। এইরকম ছোট গাড়ি আমাদের রিসর্ট অবধি 25 কিলোমিটার দূর এখান থেকে 600 টাকায় রাজি করাতে পারলাম। 750 টাকা থেকে বার্গেন করতে করতে 600 টাকায় নামানো গেছে। অটো পেয়ে যাবেন, প্রচুর অসুবিধা হবে না, রাতের দিকে হলেও নয়। চেরথালা স্টেশন থেকে বেরিয়ে সেদিন যখন কুমারাকামের উদ্দেশ্যে রওনা দিলাম, ঘড়িতে তখন প্রায় বেজে গেছে সন্ধ্যে 7টা। আমাদের রিসর্ট তখনও আধ ঘন্টা দূরে। আমরা সেদিন যে জায়গাটিতে যাচ্ছিলাম কুমারাকাম, সেটা হচ্ছে আলেপ্পিরই অন্তর্গত। আলেপ্পি আপনারা সবাই জানেন কেরালার এমন একটা জায়গা যেটি ব্যাকওয়াটারের জন্য বিখ্যাত। কুমারাকামও কিন্তু সেই একই কারণে পপুলার। কুমারাকামে ভিড় কম, রিসোর্ট একটু কম, তবে যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য আদর্শ। এই হচ্ছে আবাদ হুইসপারিং পামসের ফার্স্ট ইমপ্রেশন। এখন তো সন্ধে হয়ে গেছে, কতটা কি বুঝতে পারবো জানি না। প্রচুর লোকজন আছে। আমাদের আজকে একটা গার্ডেন ফেসিং কটেজ আছে আর কি, চলুন দেখা যাক। ভর্তি লোক আজকে, বিরাট জায়গা জুড়ে। আর এর পিছনটা থেকেই কিন্তু আছে ব্যাকওয়াটারের বিউটি, বিরাট সুইমিং পুল, স্পা, আয়ুর্বেদিক সেন্টার, কিছু আর বাকি নেই। আর এখানে মনে হচ্ছে একটা কোনো ফাংশন হচ্ছে। ঢোকার পরে এই জায়গাটা হচ্ছে ওনাদের রিসেপশন এবং কমন ওয়েটিং হল মতো। এখানে দেখুন একজন বাঁশি বাজাচ্ছেন, কি অপূর্ব। তবলাবাদকও আছেন সঙ্গে। আমাদের তো অনেক লেট হয়ে গেছে, বুঝতে পারছি এটা ইভিনিং কালচারাল ইভেন্ট হিসেবে ওনারা রেখেছেন আর কি। আর কত বাচ্চা এসছে, একদম জমজমাট পরিবেশ। আমরা ওয়ায়নাডে যে জিনিসটাকে মিস করছিলাম, এখানে এসে সেই আক্ষেপটা খানিক ঘুচেছে বলতে পারেন। আর এখানে দেখুন ওনাদের স্পায়ের মেনুটা দেওয়া আছে, কত কি খরচ। এই 2500 টাকা, 2300 টাকা থেকে মোটামুটি শুরু। শিরোধারার রেটটা 3000 টাকা। নাসিয়াম হচ্ছে
40 মিনিটে। এটা বোধহয় নাক দিয়ে কোনো নেজাল মেডিকেশন দিয়ে ওনারা ট্রিটমেন্ট করেন। আরও প্রচুর এখানে কিন্তু মানে ফেসিলিটিস আছে। এখানে যে জন্য লোকে মেনলি আসে আলেপ্পি বা এই কুমারাকামে, সেটা হচ্ছে এই হাউস বোটে চড়বে বলে। তো এখানে হাউস বোটেরও দেখছি কিন্তু ফেসিলিটিস আছে। আমরা কালকে অবশ্যই সকালে হাউস বোটটা চড়বো, কারণ এই ট্রিপে যেহেতু আমরা আলেপ্পি যাচ্ছি না, আমাদের যা ঘোরা বা হাউস বোট রিলেটেড অ্যাক্টিভিটিটা এখানেই সেরে ফেলতে হবে। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। আমাদের রুমে যাওয়ার জন্য লাগেজগুলোকে এরকম একটা ট্রলিতে ওনারা প্লেস করে দিয়েছেন আর সমস্ত বুঝিয়ে দিলেন যে কি কি ফেসিলিটিস আছে। আবাদ হুইসপারিং পামসে আমাদের গার্ডেন ফেসিং কটেজ কিছুটা এরকম। চলুন চট করে ঘুরে দেখাই। বিরাট বড় একটা ঘর। এইটা ছিল এন্ট্রেন্সের জায়গা। এখান থেকে ঢুকে এইখানে একটা বিরাট বেড। 3 জন মানুষ তো অনায়াসে থাকতে পারে এখানে। দুদিকে দুটো সাইড টেবিল, এদিকে একটা কাঠের ওয়ার্ড্রব, এদিকে একটা বিরাট বড় ড্রেসিং এরিয়া প্লাস বসার জায়গা, একটা টিভি। এদিক থেকে কি দেখা যাচ্ছে একটু পরে দেখাচ্ছি। তৃষা যেদিকটা দাঁড়িয়ে আছে তার পাশে আছে হচ্ছে একটা মিনি ফ্রিজ, দুটো চেয়ার, সামনে টেবিল। আর এইখানটা চলুন একবার দেখি। এইখানটা বাইরেটা একটা বসবার জায়গা আছে, একটু পরে আপনাদের নিয়ে যাচ্ছি। দুটো চেয়ার দেয়া, আর এদিকটা একটা গার্ডেন এরিয়া মতো। আচ্ছা, আর লাগোয়া ওয়াশরুমটা একটু দেখে নেওয়া যাক। এসি ফ্যান অবশ্যই আছে। আর লাগোয়া ওয়াশরুমটা লেটস সি। বাবা, এই ওয়াশরুম তো একেবারে অন্যরকম, যেন মনে হচ্ছে গার্ডেনের মধ্যে বাথরুম। এটা একটা ইনোভেটিভ জিনিস, আমার সাথে এরকম প্রথম হচ্ছে। দেখুন কনসেপ্টটাই এমন। এদিকে একটা বেসিন, মানে হ্যান্ড ওয়াশ এরিয়া, ঠিক আছে। এদিকটা ওয়েস্টার্ন টয়লেট, এদিকে শাওয়ার এরিয়া, দুটো ফ্রেশ টাওয়েল দিয়েছেন। কিন্তু এটার সাজসজ্জাটা একটা সাধারণ বাথরুমের মতো একেবারেই নয় আর কি। পুরো দেখুন কিরম, ওপরটা বাঁশের আকৃতি। আবার এদিকটা ওপেন, এরকম নেট দেওয়া, সে বাইরের লোক দেখতে পাবে না বুঝি। কি গল্প জানি না, এরকম কিছুটা একটা ওপেন ওয়াশরুম টাইপের। এদিকে দেখছি বয়স্ক মানুষদের যাতে স্নান করতে কোনো অসুবিধা না হয় এবং বাচ্চাদের ক্ষেত্রেও এখানে এই স্পেশাল কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া আছে। এই বাথরুমটা আমার এই ঘরের সব থেকে ইউনিক এবং ইনোভেটিভ লেগেছে। এরকম জিনিস আমি কোথাও পাইনি। আর আমার আর তৃষার বারবার এই জায়গাটা এসে কিন্তু আন্দামানের কথা মনে পড়ছে। আন্দামানের একটা ফিল আছে এই কুমারাকমে। এ তো গেল আমাদের রুম ট্যুর। এবার বলে রাখি, এই কুমারাকমটা হচ্ছে খুব এক্সপেন্সিভ একটা নেবারহুড আর কি। এই কেরালার যে কটা ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, এখানে তাজের প্রপার্টি থেকে শুরু করে গোকুলাম গ্র্যান্ড, সব বড় বড় মানে ব্র্যান্ডস যারা সাউথে অপারেট করে কেরালাতে, তাদের সবার হোটেলস আছে। এবার যেগুলো খুব আপনারা নাম শুনেছেন হয়তো, কুমারাকম লেক রিসোর্ট বা এগুলো এক দিনে 15,000 20,000 টাকা ভাড়া, মানে কোনো আপার লিমিট নেই। আমরা লাকিলি এই আবাদ হুইসপারিং পামসে এখন আমি যখন কথা বলছি আগস্ট 2024-এ ব্রেকফাস্ট সমেত প্ল্যান পেয়েছি হচ্ছে 5,500 টাকায়। এখানেও কিন্তু বিভিন্ন রকম রুম আছে ক্যাটাগরি ওয়াইজ, আর দাম বারবারই বলছি, নিচে নাম্বার দেয়া থাকবে, বুকিং এর সময় কথা বলে দেখে নেবেন, দাম ভ্যারি করে। আমি ক্লিয়ার ট্রিপ থেকে বুকিং করেছি কার্ডের অফার, ডিসকাউন্ট, সুপার কয়েন্স ইউজ করে, তাই আমার রেটটা একটু কম পড়েছে। এখানে এই যে শিকারা বোটগুলো দেখছিলেন, শিকারা বোটগুলো 1400 করে নেয়। ওরা এখানে একটা ট্রিপ করায় ব্যাক ওয়াটার্সে। তারপর এখানে স্পায়ের ফেসিলিটি আছে, সুইমিং পুলটাও সন্ধে 7টা অবধি ব্যবহার করা যায়। ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিমেন্টারি, কি কি থাকছে সেটা দেখাবো। আমার এই রুমটা সাজসজ্জাটা ভীষণ ইউনিক লেগেছে সব থেকে আর কি। মানে এত বড়, এত সুন্দর, কি বলবো, সব দিকে ভালো, এবং স্টাফের ব্যবহার খুব পোলাইট। এখানে রিসেপশনের পরে এটা হচ্ছে রেস্তোরাঁর অংশ, আর এদিকে একটা ছোট্ট বই রাখবার র্যাক আছে যেটুকু বুঝতে পারছি। বিরাট রেস্তোরাঁটা, অনেক জায়গা জুড়ে। আর যার জন্য এতগুলো টাকা দিয়ে থাকা, সেই ব্যাকওয়াটার্সটা হচ্ছে রিসর্টের ওই পাশটা, সুইমিং পুলটা ক্রস করে। চলুন যাই ধীরে ধীরে সেদিকে। কতটা কি দেখা যাবে জানি না। এদিকে একটা ফোয়ারা আছে, ডান দিকে রেস্তোরাঁটা তো দেখতেই পাচ্ছেন। আর এখন আবার হালকা হালকা বৃষ্টি নেমেছে। সুইমিং পুলের টাইমিং সকাল 7টা থেকে রাত্রি 7টা অবধি। আর এইরকম কিছুটা পুল, খুব সুন্দর পুলটা। একদিকটা হচ্ছে কিডস এরিয়া বোঝাই যাচ্ছে, আর পিছনের দিকটা অ্যাডাল্টস। আর এইটাও সর্ট অফ এন ইনফিনিট সুইমিং পুল। এই দেখুন, এটা হচ্ছে এই রিসোর্টটার সুইমিং পুল। এত সুন্দর, বিরাট জায়গা জুড়ে, ভেরি ওয়েল মেনটেন্ড। এদিকে একটা শাওয়ার এবং চেঞ্জিং এরিয়া আছে।
আবাড হুইসপারিং পামসে আমাদের যে গার্ডেন ফেসিং কটেজগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকওয়াটার্সটাকে ফেস করে না। ব্যাকওয়াটার ফেসিং এখানে যে কটেজগুলো আছে সেগুলো কিন্তু আরও অনেক খরচ সাপেক্ষ। পার ডে ভাড়া বোধহয় 10-12 হাজার টাকা অবধিও যেতে পারে। এছাড়াও কিন্তু এই রিসর্টটির আরেকটা যেটা মূল বেনিফিট সেটা হচ্ছে এখানে যারা থাকবেন তারা কিন্তু এই রিসর্টেরই অপারেটেড যেটা হাউসবোট সেখানেও রাত্রিবাস করতে পারেন। সেটাও বেশ খরচ সাপেক্ষ, যদিও একটা রাতে বোধহয় খরচ 12-14 হাজার টাকা মতো পড়ে। তবে যাদের আলেপ্পি বা এরকম ব্যাকওয়াটার্সে এসে হাউসবোটে রাত কাটানোর ইচ্ছে আছে, স্পেশালি হানিমুন পারপাসে যারা আসছেন কেরালায়, তাদের জন্য কিন্তু কুমারাকাম বা আলেপ্পির যে কোনো একটি জায়গা আপনারা বেছে নিতে পারেন। দুটোই খুব ভালো। আর হাউসবোটগুলো কতটা সুন্দর সেটা নিশ্চয়ই এই বাইরেটা দেখেই খানিক আন্দাজ করতে পারছেন। আমরা WBTDCL এর ব্যারাকপুরের যে হাউসবোটটাতে ছিলাম তারও সাজসজ্জা কিন্তু খানিক এরকমই। বলে রাখা ভালো, আপনাদের এই আমার পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই হাউস বোটগুলো, এগুলো করে কিন্তু ওনারা ঘোরায় না, এগুলো হচ্ছে থাকবার জন্য। এই রিসোর্টেই আপনারা চাইলে হাউস বোট বুক করেও থাকতে পারেন রুমে না থেকে। আর আমাদের ঘোরাবে হচ্ছে শিকারা বোট, সেগুলো আবার আলাদা। সেগুলো কাল যখন ঘুরবো দেখাবো। আমার নিজেরও বলতে ভুল হয়েছে, কনফিউজড হয়ে গেছিলাম। তবে এই হাউস বোটগুলো ভীষণ সুন্দর, লাক্সারি হাউস বোটস আর কি। তবে আমার আর তৃষার জন্য একদমই ঠিক নয়, কারণ আমাদের দুজনেরই মোশন সিকনেস এবং একটা নজিয়ার প্রবলেম হয় নৌকায় থাকলে। এগুলো বাঁধা থাকলেও সারাটাক্ষণ কিন্তু একটা দুলুনির এখানে ব্যাপার আছে, তো সেটা আমরা এনজয় করতে পারবো না একেবারেই। আজকে দেখছি এখানে একটা বাফে ডিনার মেনু আছে, প্লাস শেফ স্পেশাল কিছু আইটেম আছে, যেরকম ডাক মাপ্পাস, মাটন, কোকোনাট ফ্রাই, আরও অনেক কিছু জিনিস। এখানে একটা মানে স্প্লেন্ডেড বাফে ডিনার মেনু আছে। কে জানে কত দাম জেনে বলতে পারবো। আপনাদের চট করে এখানের মেনুটা একবার একটু দেখিয়ে দিই। এখানে আমরা একটা চিকেন বিরিয়ানি নিচ্ছি, 375 টাকা পড়লো, তাতে 3 পিস চিকেন আছে। একটা নিয়েছি, দেখি বুঝে আবার বাড়তি অর্ডার দেওয়া যাবে। মাটন বিরিয়ানি 450 টাকা করে। এখানে দেখলাম যে ফুলকা, আমাদের সাধারণ রুটি, দুটো 50 টাকা। আর ধরুন প্লেন বয়েলড রাইস হচ্ছে 150 টাকা করে। আর এখানে একটু সাইড ডিশগুলো বলে দিই, ধরুন একটা চিকেন মশলা হচ্ছে 350 টাকা, প্রন কারি 450 টাকা, মাটন কারি 490 টাকা। আর এখানের যে বাফেটা আপনাদের দেখাচ্ছিলাম, ডিনার বাফে, সেটা এক একজনের ট্যাক্স দিয়ে 826 করে পড়ছে। কেরালা আসার পরে কিন্তু এই প্রথম আমরা দুজন কোথাও বিরিয়ানি ট্রাই করি। সত্যি কথা বলতেই এখানের বিরিয়ানির স্বাদ আমরা যে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তার সঙ্গে মিল না থাকলেও আমার কিন্তু খারাপ লাগেনি। এখানের বিরিয়ানি খুব লাইট হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, যা পরিমাণ দুজনের জন্য মোর দ্যান এনাফ। সাথে রায়তা দিয়েছে, পাঁপড় দিয়েছে, চাটনি দিয়েছে, বেশ ভালো। ফর দ্য প্রাইস 375 আমার তো ভালোই লাগছে। দুজনের খেয়েও আমার মনে হয় কিছুটা বাড়তি পড়ে থাকবে যে পরিমাণ ভাত আছে। খাওয়া দাওয়া সেরে সেদিনকে যখন আবার রাত্রির বেলা আমরা রুমের দিকে ফিরি, তখন আর একটা ক্যাটাগরি অফ কটেজেস আমাদের চোখে পড়ে। সেখানেরও সাজসজ্জা, ডেকোরেশন বা ওভারঅল যে লাইটিংয়ের ব্যবস্থা ছিল, দারুণ লেগেছিল। আমি এখন দাঁড়িয়ে আছি কুমারকামে, আমাদের যেটা গার্ডেন ভিউ কটেজ, সেটায়। এত সুন্দর একটা পরিবেশ। আমাদের আজকে এখানে দ্বিতীয় দিন বলতে পারেন। কাল যেহেতু রাত্রিবেলায় ঢুকেছি, সত্যি কথা বলতে এই জায়গাটা যে কতটা সুন্দর সেটা রিয়েলাইজেশনটাই আমরা করতে পারিনি। আমরা আছি এরকম ব্যাম্বু কটেজেসে, আর এই হচ্ছে আমাদের কটেজ 301। পুরোটা সবুজে ঘেরা একটা কটেজ। আপনি যে এই কটেজে ঢুকছেন, এই দরজা থেকে আপনার প্রাইভেট স্পেস আর কি। বাইরেটা একটা এরকম ছোট্ট গার্ডেন এরিয়া আছে, এদিকে আমাদের রুম, একটু পরে দেখাবো। আর বাকিটা হচ্ছে এরকম, এটা ব্যাকইয়ার্ড মতো। এটা কিন্তু আমাদেরই কটেজ এবং আমাদেরই প্রাইভেট স্পেস। এইখানটা দুটো সুন্দর বসবার জায়গা আছে। আর এর যে অংশটা দেখছেন, এই গোটাটা গার্ডেনিং করা, এখানে কিন্তু আর অন্য কেউ অ্যালাউড নয়।
কুমারকাম এখন ধীরে ধীরে ভীষণ মানে জনপ্রিয় হয়ে উঠছে, যে যারা আলেপ্পির ওই ভিড়ভাট্টা থেকে একটু দূরে থাকতে চান কিন্তু ব্যাকওয়াটার্সের সেম সৌন্দর্যটা পেতে চান, তাদের জন্য এই কুমারকাম বেস্ট। আলেপ্পিতে যেরকম হাউস বোটের সার্ভিস আছে এখানেও আছে, আলেপ্পিতে যেরকম ভালো ভালো রিসর্টস আছে, হোটেল আছে, এখানেও আছে। আপনারাও একবার অবশ্যই কুমারকামটা আসবেন। এখান থেকে আলেপ্পি গাড়িতে যদি যান ঘন্টা দেড়েক মতো দূরত্ব। আলেপ্পি স্টেশনে নেমেও এখানে আসা যায়, কিন্তু যেরকম কালকেই বলছিলাম এখানের গেটওয়ে হিসেবে যদি দুটো স্টেশন ধরেন, একটা হচ্ছে কোট্টায়াম যেটা সব থেকে কাছে, আর আমরা কালকে যে চেরথালাতে নেমে এসেছি সেটাও মানে কম্পারেটিভলি কোট্টায়ামের থেকে দূরে হলেও অটোতে 30-40 মিনিট মতো লাগে, আরামসে পৌঁছে যাবেন। আর এত ভালো রিসোর্ট, এত ভালো খাওয়া দাওয়া, এদের ব্যবস্থাপনা এত ভালো, সত্যি কোনো খুঁত ধরবার জায়গা রাখেননি। আর এইটা আমাদের যেরকম দেখাচ্ছিলাম ডান দিকে কটেজ 301 আমাদেরটা, তার বাদেও এখানে আরো নানা এরকম গার্ডেন ভিউ কটেজেস আছে। এই গোটা লেনটাই কিন্তু পরপর পরপর এরকম কটেজেসে ভর্তি। আর এখানে কটেজের একটা ক্যাটাগরি নয়, অন্তত 3-4 রকম কটেজ আছে। সব থেকে কস্টলি মানে প্রায় দিনে 8 থেকে 8,500 টাকা খরচ হচ্ছে সেই কটেজগুলোয়, যেগুলোয় আপনাদের একদম সরাসরি ব্যাকওয়াটারের ভিউটা আছে বা ভেম্বানাড লেকের ভিউটা আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। এই জায়গাটা থেকে আসল সৌন্দর্য শুরু। কালকে রাত্রিরে আমরা অটো করে এসে এই জায়গাটাতেই নেমেছিলাম, ওনারা লাগেজ আমাদের রুম অবধি পৌঁছে দিয়েছিল। আর এই সোজা যে অংশটা দেখছেন এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, পাশেই রেস্তোরাঁ আছে। আমরা যে রুম ট্যারিফ দিয়েছি তার মধ্যে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, তো সেটা আমরা একটু পরে একসঙ্গে অ্যাভেল করব। আর ততক্ষণে আপনাদের ব্যাকওয়াটার্সটা ঘুরিয়ে আনি, যার জন্য কুমারকাম বিখ্যাত। এদিকেও একটা সাঁকো মতো করা আছে, দারুণ সুন্দর এই জায়গাটা। দেখুন ভিতরে ওনারা একটা আর্টিফিশিয়াল ওয়াটার বডি করেছেন। এইগুলোকে ঘিরেও কিন্তু কিছু ভিলাজ আছে, আর ছোট ছোট ফোয়ারা, অসাধারণ সুন্দর। যেরকম বলছিলাম এখানে ভিলা প্রচুর ক্যাটাগরিতে বিভক্ত, এগুলো আরেকটু প্রিমিয়াম ভিলা। আর সব থেকে প্রিমিয়াম ভিলা হচ্ছে এগুলো, মানে সেগুলোর কারণ কি সেটা বলছি একটু পরে। রিসেপশন ছেড়ে যেই বেরোবেন দুদিকে এরকম দুটো ফোয়ারা, অসম্ভব সুন্দর। ডান দিকে হচ্ছে রেস্তোরাঁ, এখানেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে। আর তারপর হচ্ছে এই ব্যাকওয়াটার্স, একদম মোহময়ী পরিবেশ এখানে প্রকৃতির। আর এইদিকে যে ভিলাগুলো ও সব থেকে কস্টলি তো বটেই, এবং এখান থেকে ভিউটাও সেই রকমই, মানে আপনার দাম দিয়ে থাকতেও গায়ে লাগবে না। আর এখানে সুইমিং পুলটা অ্যাকচুয়ালি ব্যবহার করবার মতোই, নামকে বাঁচতে সুইমিং পুল নয়। কিডস পুলটাও বড়, আর অ্যাডাল্টস পুলটাও দেখুন শেষ আর হচ্ছে না, কোথায় শুরু কোথায় শেষ, একটা ইনফিনিটি পুল আর কি। আর তারপর হচ্ছে এইখানের এই ব্যাকওয়াটার্স, আহা হা কি সুন্দর। আর এদিকে কিছু হাউস বোট এখন বাঁধা আছে, সকালে ওরা ঘোরে, কিন্তু মানে রাত্রির যখন নেমে যায় বা সন্ধে নেমে যায়, বিয়ন্ড সানসেট ওরা এসে এরকম কোনো রিসর্টে বেঁধে দেয়। আমাদের একদম রিসর্টের যেটা বাউন্ডারি ওয়াল, তার আশপাশে দেখছি অনেক কচুরিপানা মতো হয়েছে ছোট ছোট, তাই এখানে মানে জলটা যেন মনে হচ্ছে একটু দূরে। এই ভেম্বানাড লেকটাই কিন্তু বিরাট একটা লেক, এবং তাকে ঘিরেই গড়ে উঠেছে এইখানের সমস্ত কটা রিসর্ট। মানে শুধু এটা বলে নয়, এই কুমারকামে বোধহয় 20-25টা এরকম বড় বড় রিসর্ট আছে, এবং এই সমস্ত কটা ইকুয়ালি সুন্দর। মানে ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ স্টে, সব জায়গা থেকে ব্যাকওয়াটার্সের এরকমই একটা সুন্দর ভিউ পাবেন। আর এখানের হাউস বোট গুলোও বেশ বিলাসবহুল,
এসি আছে, খাবারের ব্যবস্থা, সমস্ত কিছু মানে হাউস বোটটার ভিতরে। আমি জানি না এখানে বাইরের গেস্ট অ্যালাউ করেন কিনা, নইলে অবশ্যই একবার ঘুরিয়ে দেখাতাম ভিতরটা। এগুলো ভীষণ এক্সপেন্সিভ জানেন, মানে হাফ ডের জন্য বোধহয় 8-10 হাজার টাকা নিয়ে নেয়। মানে এটা মধ্যবিত্তের নাগালের বাইরে খানিকটা। তবে আলেপ্পিতে আমি শুনেছি শেয়ারিং এ হাউস বোট পাওয়া যায়, মানে সেটা আপনার প্রাইভেট হবে না, বাট স্টিল আপনি সেগুলো নিয়ে মানে একটা রুম আপনাকে ডেডিকেটেডলি দেয়া হবে, সেটা নিয়ে ঘুরতে পারেন। সেখানে খরচটা কম বলতে কি 4-5 হাজার টাকা হয়তো পড়বে, বাট মানে মাচ বেটার দেন দিস ওয়ান্স, রাইট, যেখানে 5 ঘন্টার জন্য 12-14 হাজার টাকা চার্জ করে। এই রিসর্টের এই ভিলাগুলো সবসময় দেখি প্রায় সোল্ড আউট, কারণ এখান থেকেই ব্যাক ওয়াটার্সের ভিউটা আছে। তবে আমাদের মানে গার্ডেন কটেজগুলো কোনো অংশে খারাপ নয়। আমার তো মনে হয় 8-8.5 হাজার টাকা দিয়ে থাকার থেকে গার্ডেন কটেজগুলো 5,000-4,000-এ থাকুন, একটু সামান্য পায়ে হেঁটেই নয় সেই ভিউগুলো নেবেন। ওনাদের রেস্তোরাঁর অংশ, চলুন দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। এখানে দেখছি বানানা শেক, গ্রেপ জুস, আচ্ছা, আর এই গোল করে বিভিন্ন রকম জিনিস রাখা। ডোসা ইডলি তো থাকবেই, তার সাথে মিল্ক কর্নফ্লেক্স দেখছি। এদিকে কি পুরি সবজি আছে, কি কি আছে, প্যানকেক, চিকেন সসেজ, বয়েলড এগ, ভেজ সামোসা, ভেজ স্টিউ, আপ্পাম। ব্রেকফাস্ট বেশ অনেক রকমই আছে, কনসিডারিং দ্য প্রাইস সেটা হওয়া উচিত। এখানে এনারা ডিসঅ্যাপয়েন্ট করেনি, মানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম কিন্তু ব্রেকফাস্ট অপশান আছে। আর আজকে দেখুন প্রচুর মানুষ আছে এই রিসোর্টটিতে। এই বাফে প্ল্যাটারটা বাদেও এদিকে আরও অনেক আইটেমস আছে। এদিকে হচ্ছে ব্রেড বাটারের একটা সেকশন, কিছু ফ্রুটস, লাইভ কাউন্টার। আপনাদের যেরকম বলেছিলাম আমাদের রিসর্ট থেকেই শিকারা রাইড অ্যারেঞ্জ করা হয়, তো আমরা 10:30 থেকে 11:30 1 ঘন্টার একটা স্লটের জন্য বুক করেছি এই শিকারা। তারপর আমরা চেক আউট করে যাব। এখানে রাফলি 11:30টায় চেক আউট টাইম। আমরা যেহেতু কাল একটু পরে এসেছি, ওনাদের রিকোয়েস্ট করেছিলাম যাতে 12টা অবধি থাকতে দেয়, তো ওনারা অ্যাগ্রি করেছে, অসুবিধা নেই। 1400 টাকা খরচ পড়ছে। চলুন দেখি কিরম অভিজ্ঞতা হয়। এই হাউস বোটে তো চড়া হলো না, এই শিকারা রাইডটাতেই দুধের স্বাদ গোলে মেটাবো আর কি। এটা কুমারকম কেমন লাগছে? খুব ভালো, আর রিসর্টটার জন্য আরো স্পেশাল। সত্যিই তাই, লাইফে ফার্স্ট তোরও ব্যাক ওয়াটার দেখা। আর চলুন, এই এসেই গেছি রিসেপশনে, এখান থেকেই আমাদের রাইডটা কিন্তু শুরু হবে। এই সুইমিং পুলটাকে ক্রস করে পাশ দিয়ে যেতে বললেন, ওখানেই বললেন আমাদের শিকারা রেডি আছে। এদিকে আছে হাউস বোট, এদিকে হচ্ছে শিকারা। এইটাই আমরা এবার চড়বো। একটা যেটা খুব সুবিধা, যেহেতু প্রচুর গরম, মাথাটা ছাওয়া দেওয়া, তো আমাদের অসুবিধা হবে না। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এনারা যদি 1400 টাকা নেয়, আপনি বাইরে কোথাও থেকে করান 800-1000 টাকায় হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে আবার গাড়ি ভাড়া দিয়ে বোটিং পয়েন্টগুলো যেতে হবে, এটা একটা প্রবলেম তো অবশ্যই। এই রকম কিছুটা নৌকায় ওঠার ব্যবস্থা, চলুন যাওয়া যাক। গুলো কিছুটা এরকম, দুটো প্রায় শুয়ে পড়বার মতনও জায়গা আছে, আর এদিকে বসার জায়গা অনেকগুলো। একটা বড় পরিবার এলে খুব ভালো, খরচটা সেক্ষেত্রে খুব ভালোভাবে ভাগ হবে। এটা যে সাইজের বোট, 8 থেকে 10 জন অনায়াসে ঘুরতে পারে। আর মাথাটা গোটাটা ছাওয়া দেওয়া, আর মানে লাইফ জ্যাকেট কিছু না থাকলেও ওনারা কিন্তু এরকম এই যে টিউবগুলো রেখেছে, যাতে কোনো কারণে কোনো বিপদ আপদে আপনারা এটার ব্যবহার করতে পারেন আর কি। দারুণ অভিজ্ঞতা, আমার লাইফে প্রথম এই হাউস বোটে এরকম নৌকা বা শিকারা করে ঘোরা। দারুণ দারুণ লাগছে। আমার
ফার্স্ট টাইম। আর আরেকটু এগোলে দেখাচ্ছি যে অলরেডি কিছু হাউস বোটও কিন্তু ভেসে চলেছে এই ভেম্বানাড লেকে। এখানে ছবি তুলেও শান্তি বল। আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখাই এই রাইডটা করতে করতে। এই যে ওয়াটারওয়ে গুলো না, এগুলো কিন্তু মানে অনেকে ব্যবহার করেন ফ্রম গেটিং ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান প্লেস টু দি আদার। মানে সড়ক পথের সঙ্গে কেরালাতে কিন্তু এই জলপথটাও ভালো মতো ব্যবহার হয়। আর ভেম্বানাড লেকটা কোনো সমুদ্রের থেকে কম নয়। কি বিরাট এর বিস্তৃতি দেখুন, কোথায় শুরু কোথায় শেষ দেখাই যাচ্ছে না। আর এই ধার বরাবর অনেক হাউস বোটস আমাদের চোখে পড়ছে। একটু পরেই আর একটা বড় হাউস বোট আসছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আর এই বোটগুলোয় টোটাল ক্যাপাসিটি হচ্ছে 20 জন প্যাসেঞ্জার আর 2 জন ক্রিউ। আর যদি এমার্জেন্সি হয় সেই সমস্ত নাম্বারও দেওয়া আছে। সব মিলিয়ে খুব একটা সেফ এনভায়রনমেন্ট। আর আমরা যেহেতু রিসর্ট থেকে বুক করেছি, আমাদের আরোই কোনো চিন্তার ব্যাপার নেই। এমন নয় যে বাইরের একটা কেউ আমাদের নিয়ে চলে যাবে উল্টো পাল্টা কোথাও, এই ব্যাপারটার রিস্কটা এখানে অতটা নেই। এরকম কিছু হচ্ছে হাউস বোট গুলো। প্রত্যেকটা রিসোর্টের সঙ্গে লাগোয়াই কিন্তু কুমারাকমে হাউস বোটও আছে যেখানে আপনারা থাকতে পারেন। আমাদের রিসোর্টেও যেরকম একটা দাঁড়িয়েছিল দেখাচ্ছিলাম। সমস্ত মডার্ন অ্যামিনিটিস পাবেন হাউস বোটে। তবে যাদের মোশন সিকনেস বা নজিয়া আছে তারা একটু ভেবে দেখবেন, কারণ এই সারাক্ষণ নৌকার মধ্যে থাকা, জলের দুলুনির মধ্যে থাকা, সেটা কতটা আরামদায়ক হবে সবার জন্য, সেটা কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন চিহ্নের ব্যাপার। মোটের ওপর এটাই বলবো যে কুম্বারাকম বা আলাপ্পি যেখানেই থাকুন, যদি হাউস বোটে রাত নাও কাটান, এই এক্সপিরিয়েন্সটা একদম মিস করবেন না। কি যে অপূর্ব সুন্দর তা বলার কথা নয়। এই যে আমরা যাচ্ছি আশপাশটা দেখুন, এই যে কোস্ট বরাবর ভর্তি রিসোর্ট আছে। এই কুমারাকম এমন একটা জায়গা যেখানে তাজ, গোকুলাম, আরো যত বড় বড় প্রপার্টি সব মানে বড় বড় ব্র্যান্ড সবার হোটেল আছে। আমরা প্রায় গোটা এই কুমারাকামের যেটা কোস্ট লাইন সেটা দেখতে দেখতেই যাচ্ছি। আর এই ব্যাকওয়াটার্স এমনি ভীষণ সুন্দর। আমরা কাল ট্রেন থেকে আসার সময় আপনাদের দেখাচ্ছিলাম, এই ট্রেনের জার্নিটাও ভীষণ সুন্দর, এই বোট রাইডটাও সুন্দর, এবং স্পেশালি আবাদ হুইসপারিং পাম্পস। একদিন অবশ্যই এখানে থাকবেন। মানে এমন একটা রিসোর্ট যার সত্যি প্রায় কোনো খুঁত ধরবার আমার জায়গা লাগেইনি। সব দিক থেকে ভালো, খাবারের দাম সস্তা, প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভালো, সব মডার্ন অ্যামিনিটিস আছে। সব মিলিয়ে কুমারাকম এবং আবাদ হুইসপারিং পাম্পসের কম্বিনেশনটা একদম ডেডলি এবং দারুণ কম্বিনেশন। চলো আমাদের 1 ঘন্টার এই বোটিং দারুণ অভিজ্ঞতা হলো। আর সত্যি কথা বলতে এতক্ষণে যেন মনে হচ্ছে যে আমাদের ঘোরাটা শুরু হলো। 3 দিনই কেটে গেল এই করতে করতে। ওয়ায়নাডটা যেহেতু আমাদের মনোমতো ভাবে ঘোরাটা হয়নি, আর কি করা যাবে। এখানটা আমরা খুব এনজয় করলাম। এবং কুমারাকম আমি ব্যক্তিগতভাবে যারা আমার ভিডিও দেখেন সবাইকে বলবো, যে রিসোর্টেই থাকুন না কেন একদিন অবশ্যই আসুন। সেদিন কুমারাকামে আমাদের ঘোরা শেষ করে রিসোর্ট থেকেই বুক করে একটি অটো নিয়ে আমরা রওনা হই এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা কোট্টায়াম, সেটার উদ্দেশ্যে। কোট্টায়াম থেকে আমরা ট্রেনে চলে যাই থিরুভানান্থপুরম সেন্ট্রাল। এবং এই ট্রেন জার্নিটাও ছিল ভীষণ ভীষণ সুন্দর এবং দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। আমরা ট্রেন থেকে নেমে একটি অটো নিয়ে চলে যাই আমাদের কোভালামের স্টে উদয়া সামুদ্রা হোটেলসে। সেখানে আমাদের ঠিক কী অভিজ্ঞতা হলো, আমাদের কীরকম রুম ছিল, কোভালামে আমরা আর কি কি ঘুরে দেখলাম, পদ্মনাভস্বামী টেম্পলে আমাদের পুজো দেয়ারই বা কী অভিজ্ঞতা হলো, সেরকম নানা গল্প নিয়ে আসছি আমার এই ট্রাভেল সিরিজের পরবর্তী অংশটিতে। তবে আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে প্রথমেই জানাই ধন্যবাদ। এবং আপনাদের জন্য রইল এবার সেই 6 থেকে 7 মিনিটের বোনাস সেকশনটা। এটা যারা শুনবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একজন ইউটিউবারের আয় কীরকমভাবে হয়, আমাদের একটা যে ইকোসিস্টেম তাতে কি কি নেগেটিভস এবং পজিটিভস আছে। চলুন সেগুলো দেখিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি। হ্যালো এভরিবডি, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কেরালা সিরিজটা আপনারা এনজয় করছেন। আজকের এই ভিডিওটা শেষ করবার আগে আমি ভাবলাম আপনাদের কয়েকটা খুব ইম্পর্টেন্ট তথ্য বলি। আমি না জানি এই জিনিসটা আমার হঠাৎ কেন মাথায় এলো জানি না, তবে লেটলি কিছু এক্সপিরিয়েন্সেস হয়েছে সেটা থেকে আমি বলতে চাই।
অনেকে আপনারা যা ভাবেন যে যারা ইউটিউব করে বোধহয়, যাদের এইটাই একমাত্র সোর্স অফ ইনকাম, তারা বোধহয় প্রচুর বড় লোক, তারা বোধহয় একটা বিলাসবহুল জীবন কাটাতে পারে ইউটিউবের রোজগার থেকে, বা তাদের এই যে এত ঘোরাফেরা, দামি দামি পোশাক আশাক, গ্যাজেটস কেনা, এগুলো কি করে হচ্ছে, বা এই যে একটা ধারণা যে ইউটিউব যারা করে বোধহয় তারা প্রচুর একটা ধনী বা তাদের একটা বিরাট ইনকাম হচ্ছে, এই ব্যাপারটার গ্রাউন্ড রিয়ালিটিটা আমি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতে চাই। অবশ্যই এটা কোনো ব্লগের অংশ নয়, যাদের এ ব্যাপারে জানার আগ্রহ নেই তারা অবশ্যই ভিডিওটা শেষ করতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোভালামের এপিসোডটা নিয়ে 2-3 দিন পরে। তবে যারা এই জিনিসটা জানতে চান এবং মানে ফর ওয়ান্স এই জিনিসটার ব্যাপারে ক্লিয়ার একটা আইডিয়া পেতে চান, আমি বলবো আমাকে আরো 3-4টে মিনিট দিন, আমি সমস্ত জিনিসটা আপনাদের একটু বুঝিয়ে বলছি। এর দিকটা বোঝার আগে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে ইউটিউব অ্যাজ আ প্ল্যাটফর্ম কি চায় একটা কন্টেন্ট ক্রিয়েটারের থেকে। দেখুন, ইউটিউব যেহেতু একটা কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউব এটা চায় যে আমার যদি কোনো একটা দর্শক দিনে ইউটিউবের অ্যাপটা খোলে, সে যেন বেশিক্ষণ ধরে ইউটিউবের মধ্যেই আবদ্ধ থাকে, সেটাকে বন্ধ করে বেরোতে না পারে। তাতে ইউটিউবের কি সুবিধে? ইউটিউব তো বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের সঙ্গে অ্যাডভার্টাইজিং কন্ট্রাক্টে আছে, আপনারা যত ভিডিওটা দেখবেন তত অ্যাড প্লেসড হবে তার মধ্যে, এবং ইউটিউব তো একটা হিউজ রেভিনিউ জেনারেট করে, যার একটা সিকি ভাগ তারা কন্টেন্ট ক্রিয়েটারকে ফেরত দেয়। যেহেতু তাদেরই কন্টেন্টে অ্যাডটা চলছে, ইউটিউবের এতে কোনো বিরাট কিছু একটা অবদান নেই, তারা প্ল্যাটফর্মটাকে বানানো ছাড়া। তাদের লক্ষ্য এটাই, যদি একজন ইউটিউব অ্যাপটা খোলে তাকে যতক্ষণ বেশি আটকে রাখা যায়, সে যেন অ্যাপটা ক্লোজ করে আবার একটা ধরুন ফেসবুক বা ইনস্টাগ্রামে না চলে যায়। তো এটা হচ্ছে ইউটিউবের চাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারের থেকে। ওই জন্য দেখবেন সব থেকে সফল ইউটিউবার তারা, তাদের সাবস্ক্রাইবার কাউন্ট বা কি বলবো সব দিক থেকে সফল তারাই সবচেয়ে বেশি, যাদের ভিডিও লোকের এনগেজিং লাগে। ধরুন একটা 30 মিনিটের ভিডিও যদি আপনি 15 মিনিট দেখেন কোনো একটা ক্রিয়েটারে, তাহলে ইউটিউবের কাছে একটা ইন্ডিকেশন যায় যে হ্যাঁ এই লোকটার ভিডিওতে দম আছে, বা ধরুন তার ভিডিওতে লাইক বেশি পড়ছে বা শেয়ার হচ্ছে, তখন ইউটিউব একটা আন্দাজ পায় যে হ্যাঁ এর অন্য কন্টেন্টগুলোও যদি লোককে প্রমোট করা হয় তাহলে সে একটা দেখতে পারে বা একটা সুযোগ আছে। ইউটিউব কিন্তু এই জিনিসটা বোঝে। ইউটিউব তো কোনো একজন বয়স্ক সেই পাকা চুল দাড়িওয়ালা লোক চালাচ্ছে না, সবটাই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসটা প্রসেসড হচ্ছে। তাই ইউটিউবের কোনো বায়াস নেই। ইউটিউব কিন্তু আপনারা অ্যাজ এ অডিয়েন্স যেটা দেখতে চান চেষ্টা করে আপনাদের কাছে সেটাকেই পৌঁছে দেয়ার। এটা বলে রাখলাম কেন, এর পরের যে কথাগুলো বলবো তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার তাহলে আসল কথাটায় আসা যাক, সেটা হচ্ছে আয়ের ব্যাপারটা। আমরা কিভাবে আয় করি? আপনারা যখন আমাদের ভিডিও দেখেন দেখবেন অ্যাডভার্টিজমেন্ট চলে তাতে। তো ওই যে অ্যাডভার্টিজমেন্ট চলে তাতে প্রত্যেক 1000 ভিউয়ের জন্য ইউটিউব একটা রেট ধার্য করে, এবং সেই রেটটা কিন্তু প্রত্যেকটা ভিডিওে আলাদা হয়। আমি আমার যেটুকু ছোট্ট অভিজ্ঞতা ইউটিউব করায় আমি বলতে পারছি যে যদি একটা খুব ভালো ভিডিও হয় যাতে প্রচুর ভালো রিটেনশন কথাটার মানে হচ্ছে যে একটা ধরুন 30 মিনিটের ভিডিও আপনি 15 মিনিট দেখছেন, বা একটা 30 মিনিটের ভিডিও আপনি 12 মিনিট দেখছেন, যেটা আপনি 15 মিনিট দেখছেন তার রিটেনশন বেশি। বা ধরুন একটা ভিডিও 10 জনকে সাজেস্ট করলে কতজন খুলছে, এরকম আরো 2-3টে ছোটখাটো প্যারামিটার ইউটিউব দেখে পার 1000 ভিউতে সে কত টাকা দেবে সেই রেটটা নির্ধারণ করে। ভিডিও টু ভিডিও, সিজন টু সিজন, ক্রিয়েটার টু ক্রিয়েটার এগুলো আলাদা হয়, কারোর ক্ষেত্রে এটা সমান নয়। আমি দেখেছি এটা ভালো ভিডিওর ক্ষেত্রে এই টাকাটা একটা অ্যাভারেজে বলছি 75 থেকে 80 টাকা, খুব বেশি হলে। তাহলে আপনি ভাবুন যদি আমার একটা কোনো ভিডিওতে আপনি দেখেন 20,000 ভিউ হয়েছে, তাহলে ধরে নেবেন অ্যাপ্রক্সিমেটলি আমি সেই ভিডিওটি থেকে 1500 থেকে 1600 টাকা আয় করেছি। এবং প্রথম দিনকে যতটা টাকা পাওয়া যায়, দ্বিতীয় বা তৃতীয় দিনে কিন্তু এই পার 1000 ভিউয়ের রেটটা ধীরে ধীরে কমতে থাকে। হয়তো অ্যাভারেজে গিয়ে দেখবেন অন আ লং রান একটা ভিডিওর পার 1000 ভিউয়ের রেটটা দাঁড়িয়েছে 60 থেকে 70 টাকা, তার বেশি হয় না, আমি তো পাইনি আজ অব্দি। তাই আপনি ভাবুন, যদি আমি একটা আমার উদাহরণ দিচ্ছি যে আমি কলকাতা থেকে এই যে কেরালা ঘুরে এলাম 6-7 দিন, আমার বোধহয় এই গোটা ট্রিপটা করতে 80 থেকে 90,000 টাকা খরচ হয়েছে। আমি হয়তো এই গোটা ট্রাভেল সিরিজটায় 4টে থেকে 5টা ব্লগ দেব, এবং অ্যাভারেজে আমি যা দেখছি 10,000-এর বেশি ভিউ হচ্ছে না। তাহলে ওই হিসেবটা ভাবুন, 10,000-এর ভিউ মানে আমি 80 টাকাই ধরছি, বেশিটাই ধরছি, ধরুন 800 কেন, আমি 1000 টাকাই ধরছি। তাহলে আমি 5টা ভিডিও বানিয়ে এই কন্টেন্টটা থেকে যেটা আমি পাবলিশ করলাম সেটার থেকে আমি 5 থেকে 6,000 টাকা অ্যাট ম্যাক্স আয় করছি। কি তার হয়তো একটু বেশি যদি আমি পর্ব আরো বাড়াতে পারি বা কোনো একটা ভিডিও আর একটু বেটার পারফর্ম করে। আপনি তর্কের খাতিরে 10,000 টাকা ধরে চলুন, তাহলে আমি খরচ কত করেছিলাম এই সিরিজটা বানানোর জন্য? 90,000 টাকা। তাহলে আমি পেলাম কত? 10,000 টাকা। তাহলে আমার ঘাটতি কত হলো? 80,000 টাকা। আমি এটা বলছি কেন, আপনারা অনেকে প্রশ্ন করেন যখনই কোনো প্রমোশনাল বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ভিডিও কেউ করে বা কোথাও গিয়ে
কোনো হোটেল বা হোমস্টেকে প্রমোট করে, অনেকেই ভাবেন যে এই তো আপনি বিক্রি হয়ে গেলেন, আপনার ওপিনিয়নের আর কোনো দাম রইল না। এই বাস্তবতাটা আপনাদের জানা উচিত। একটা কন্টেন্ট ক্রিয়েটার কত লক্ষ টাকা মাসে খরচ করছে তার কন্টেন্ট বানাতে, এবং সে কি ফেরত পাচ্ছে ইউটিউবের থেকে। এটা করতে 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 এক সময় কিন্তু আপনার দেয়ালে পিঠ ঠেকবে। তখন আপনি চান না চান আপনাকে প্রমোশনাল কন্টেন্ট নিতে হবে। কখনো দেখবেন এই মাথার তেলের অ্যাড, শ্যাম্পুর অ্যাড, ফেস ওয়াশের অ্যাড, এগুলো করে কেন? আপনার এই দিকে যে ঘাটতিটা হচ্ছে সেটাকে মেকআপ করা। এবং আমার ক্ষেত্রে কিন্তু খরচ শুধু ঘোরার খরচ নয়, এই যে দামি দামি গ্যাজেট, ল্যাপটপ, মাইক্রোফোন এগুলো কিনতে হয়েছে, তার ইএমআই আমাকে বিয়ার করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন মাসিক এই ইউটিউবটা করার জন্য কত খরচ, এবং সেই টাকাটা তাহলে আসবে কোথা থেকে? আমি কোথা থেকে পাচ্ছি? আমাকে আমার প্রাইমারি চাকরির ইনকাম সোর্স থেকে এখানে ঢালতে হচ্ছে, এবং সেটার একটা ফাইনাইট লিমিট আছে। আমরা কেউ আম্বানি নই, কেউ বড় কোনো মাহিন্দ্রার বাড়ির ছেলে নয় যে প্রচুর অগাধ টাকা ব্যাংকে পড়ে আছে, সেখান থেকে বেশ ভাঙিয়ে ভাঙিয়ে চলবে উইদাউট এনি ইমপ্লিকেশন। এবার আপনি যদি এটা লং টার্মে করতে থাকেন উইদাউট রিটার্নস, দেন ইউ উইল এন্ড আপ ইন আ ডেট ট্র্যাপ, যেটাকে ইংলিশে বলা হয় যে আপনি, বা একদম গোদা বাংলায় বলতে পারে, আপনি ধারে চলে যাবেন একটা সময়ের পর। তো এই জন্যই দেখবেন কখনো কখনো সমস্ত ক্রিয়েটারকেই কিছু এন্ডোর্সমেন্ট, কিছু প্রমোশন, কিছু লাভজনক এন্ডোর্সমেন্ট নিতে হয়। এরপর যখন আপনারা কারুর ভিডিও দেখবেন, এবং আশা করি এই জাজমেন্টাল কমেন্টটা পাস করার ইচ্ছে হবে, একবার ভাববেন যে সে কত টাকা খরচ করেছে আর ইউটিউব তাকে কি ফেরত দিচ্ছে। আজকের ভিডিওটা শেষ করবার আগে হয়তো আপনাদের অনেকেই মনে হচ্ছে যে এই যে বাস্তবতাটার কথাটা বললাম, তারপরে ইউটিউব তাহলে করবার দরকার কি? আপনি যখন বুঝেই গেছেন এতে কোনো আয় নেই, শুধুই ব্যয় হচ্ছে, তো বন্ধ করে দিলেই হয়। কিন্তু সেইখানেই আপনার লিমিটেশন। একজন ক্রিয়েটার সে কিন্তু একরকম ভিডিও আর্টিস্ট বলতে পারেন। কারুর ভয়েস ওভার ভালো, কেউ এডিটিং ভালো করে, কারুর ক্যামেরার কাজ ভালো। মানুষ কিন্তু এটা শখে শুরু করেছে, আয়টা একটা বাই প্রোডাক্ট। যারা সিরিয়াসলি ইউটিউবিং করছে আমি তাদের কথা বলছি। তো এটা হুট করে চাইলে বন্ধ করতে পারবেন। এটা আপনার একটা সেই নেশার মতো, যেটা আপনাকে কি বলবো, মানে ঠেলে ঠেলে আগে নিয়ে যাবে। কিন্তু মনিটারি ভাবে আমি এইটাই ক্লিয়ার করতে চাই যে এতে যে একটা বিরাট কিছু আছে, বা ভবিষ্যতের দিনে যারা ইউটিউবার হতে চান তাদের এই বাস্তবতাটা জেনে কিন্তু ট্রাভেল ব্লগিং করা উচিত। কারণ আমার মতে ট্রাভেল ব্লগিং হচ্ছে সব থেকে খরচ সাপেক্ষ ব্লগিং। যারা ঘরে বসে ব্লগ বানাচ্ছেন, বা কিচেন ব্লগ করছেন, কিংবা ডেইলি লাইফের ব্লগ বলতে পারেন, এই জাতীয় অন্য যে ক্যাটাগরির ব্লগ, এমনকি ফুড ব্লগিংও, একটা খাবারের কিন্তু ফাইনাইট দাম, কিন্তু একটা ঘোড়ার যা খরচ তার ধারের কাছে আসে না। আমাদের কাছাকাছি খরচ হয় যারা গ্যাজেট রিভিউ করেন, তারাও অনেক সময় শুনেছি গ্যাজেট ফ্রিতে পায়। তাহলে বুঝতে পারছেন যে লিমিটেশন কোথায়। এরপর যখন আমাদের মতো ইউটিউবারদের দেখবেন, বাংলার 1, 2, 3, 4 ইউটিউবারদের দেখবেন, জানবেন এটাই বাস্তবতা। সবাই কিন্তু এই একই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরেও এত ফিনান্সিয়াল লসের পরেও কিন্তু লোকে হাসি মুখে কন্টেন্ট বানাচ্ছে এবং থেমে যাচ্ছে না। সব থেকে বড় কথা যেটা, একটা লাদাখের পর একটা কাশ্মীর, একটা কাশ্মীরের পর একটা কেরালা, একটা কেরালার পর একটা তামিলনাড়ু, এটা চলেই যাচ্ছে উইথ দিস অ্যামাউন্ট অফ ফিনান্সিয়াল লসেস। তো এটাই আমার বলার কথা ছিল। ভবিষ্যতের দিনে আমারও আজকে যে অবস্থা, সেখানে যে আমি আর কোনোদিন কোনো প্রমোশন করব না বা এন্ডোর্সমেন্ট করব না, সেটা বাস্তবতাটাতেই আমাকে অ্যালাউ করবে না। তো আমাকেও করতে হতে পারে, সেটা জানিয়ে রাখলাম। তখন যদি কেউ এই কমেন্টটা করেন, আমি এই ভিডিও রেফারেন্সটা অ্যাটলিস্ট দিতে পারবো, যাতে ম্যাথামেটিক্যাল ব্যাপারটা, ইকোনমিক্সের পার্টটা লোকের কাছে ক্লিয়ার হয়। যাই হোক, অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম। ভালো থাকবেন। আসছি কোভালামের পর্বটা নিয়ে খুব শীঘ্রই, কিছুদিনের মধ্যেই।